স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবার উপরে মানুষ সত্য, এটি অনেক ক্ষেত্রে এখন কেবল কথার কথা। মানুষ নয়, রাজনীতিতে যেন তেনভাবে সুবিধা আদায়ের প্রতিযোগিতায় যেন ব্যস্ত সবাই। স্বার্থসিদ্ধির জন্য ধর্মকেও নিজের মতো করে ব্যবহার করছে বিভিন্ন দল ও গোষ্ঠী, আর সবকিছুর ফাঁদে পড়ে কেবলই বলি হচ্ছে সাধারণ মানুষ। এই অবস্থায় আজকের বাংলাদেশের শিরোনাম সবার উপরে রাজনীতি। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন সমাজবিজ্ঞানী ডক্টর সলিমুল্লাহ খান এবং সাংবাদিক ও গবেষক ডক্টর আফসান চৌধুরী। স্বাগত আপনাদের। ডক্টর সলিমুল্লাহ খান, আপনি নিশ্চয়ই খেয়াল করছেন, লক্ষ্য করছেন, দেখছেন গত কয়েকদিনে বাংলাদেশে যা কিছু ঘটছে, সেক্ষেত্রে আমরা বলছি যে এর মধ্যে আসলে মনুষ্যত্ব থাকতে পারে না, নিশ্চয়ই রাজনীতি আছে। আপনি কি দেখছেন, আসলে কি হচ্ছে এগুলি? রাজনীতি তো মনুষ্যত্বের বাইরে না। আপনি বলতে পারেন যে কোনো রাজনীতি হয়তো অমানসিক হয়ে ওঠে। এখন রাজনীতিতে যেটাকে আমরা চিরকালই বলে এসেছি চরমপন্থা, সেটা তার মতবাদের উপর নির্ভর করে না। আপনি যে মতবাদেরই অনুসারী হন না কেন, আপনি জাতীয়তাবাদী হতে পারেন, আপনি সমাজতন্ত্রী হতে পারেন, আপনি ইসলামপন্থী হতে পারেন, তার মধ্যে নরমপন্থা চরমপন্থা এই কথা আমরা ভারতের কংগ্রেসের সময় শুনেছি, তাই না? মডারেটস এন্ড এক্সট্রিমিস্ট, নরম ও চরম বলতাম। তো এখন রাজনীতিতে একটু গরম ভাব দেখা যাচ্ছে আর কি, একটু চরমপন্থা দেখা যাচ্ছে। কিন্তু যেটাকে আমরা বলি মুষ্টিযুদ্ধেরও নিয়ম থাকে, যেগুলো বেল্টের নিচে আঘাত করা ঠিক না। তো এখন রাজনীতিতে ধর্ম জিনিসটা হচ্ছে, অন্তত বাংলাদেশের ইতিহাস থেকে যদি আমরা দেখি, যেহেতু উপমহাদেশের একটা দীর্ঘ ইতিহাস আছে যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এবং যার পরিণতিতে আমি তো সংক্ষেপে বলি দেশ ভাগ হয়েছে। সেই জন্য কবি ফয়েজ আহমদ ফয়েজ, উর্দু কবি, লিখেছিলেন যে এই যে স্বাধীনতার সকাল 1947 সনের 14-15 আগস্টের কথা বলছিলেন, এই সকাল হচ্ছে যে সকালের গালে রাত্রি কামড় দিয়েছে, দাগ দাগ ইয়ে দাগ দাগ উজালা। সেই জন্য বলি যে 47 সনের এই স্মৃতি ইতিহাসের দিক থেকে দেখলে অতি অল্প সময় আগে। আর 1971 এখানে ঠিক প্রধান ইস্যু ধর্ম ছিল না, এটা ছিল জাতীয় সমস্যা। সেখানেও যে বিপুল পরিমাণ রক্তপাত হয়েছে আমরা সকলেই জানি, এইটা এখানেও ধর্মকে ব্যবহার করা হয়েছে। কাজে আমি বলবো যে আবার রাজনীতিতে বাংলাদেশ স্বাধীন হবার 42 বছর পর ধর্মকে আরেকটা ইস্যু করে তোলার রাজনীতি, ক্ষমতার পরিবর্তনের জন্য। আমরা জানি রাজনীতি মানে হচ্ছে ক্ষমতা, এবং ক্ষমতা সমাজকে পরিচালনা করার জন্য প্রয়োজন, সেটাও আমরা স্বীকার করি। অনেকে আছেন, অনেকে রাষ্ট্রকে স্বীকার করেন না, তারা নৈরাজ্যবাদী। আমি বিনয়ের সাথে বলবো আমি সেই নৈরাজ্যবাদীদের দলভুক্ত নই। রাষ্ট্রের প্রয়োজনীয়তা আমাদের স্বীকার করতে হবে বর্তমান সমাজে। কিন্তু রাষ্ট্র জিনিসটা কি, শুধু ক্ষমতা নয়, এই ক্ষমতার পিছনে আপনি যেটা বললেন একটু আদর করে, মানবতাও হয়তো আছে, নাহলে রাষ্ট্র মানব সমাজ গঠনের জন্য এটা প্রয়োজনীয় হাতিয়ার আমরা বলতাম না। তাহলে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য মাঝে মাঝে আমরা এমন সব কৌশল অবলম্বন করতে দেখি যেটা আপনার সেই ঈপ্সিত মানবতাকেও লঙ্ঘন করে। সবার উপরে মানুষ সত্য কথাটা হয়তো আপনি এখন আর শুনতে পাবেন না, সবার উপরে রাজনীতির সত্য আপনি যে শিরোনাম দিয়েছেন। আমি সেই জন্য বলবো যে এই মুহূর্তে আমাদের রাজনীতিতে যে আমরা দেখছি, এটা হচ্ছে মুষ্টিযুদ্ধের সেই বেল্টের নিচে মারার মতো। অর্থাৎ আমাদের বাংলাদেশের ইতিহাসের দিক থেকে যদি বলি, রাজনীতিতে ধর্মের ইস্যু আনা মানেই, আমি খুব সংক্ষেপে বলছি, রাষ্ট্রের কাছে ধর্ম হচ্ছে ধর্ম সম্প্রদায়। রাষ্ট্র দার্শনিক হিসেবে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন কি করেন না সেভাবে ধর্মকে দেখে না। রাষ্ট্র দেখে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ভুক্ত লোকের অধিকার নাগরিক অধিকারের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, তিনি নাগরিক হিসেবে রাষ্ট্রে বসবাস অধিকার পাবেন কিনা। আমি বর্তমানে যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমি বলবো রাজনীতিকে অথবা রাষ্ট্র ক্ষমতাকে দখল করবার জন্যে ধর্মকে ব্যবহার করা, সেটা বিশেষভাবে দুর্ভাগ্যজনক আমাদের ইতিহাসের পরিপ্রেক্ষিতে, যেটা একসময় ব্রিটিশ ভারতে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিয়েছিল। বাংলাদেশের কথাই ধরি, অন্তত 1905 সন থেকে 1947 পর্যন্ত, প্রথম বঙ্গভঙ্গ থেকে দ্বিতীয় বঙ্গভঙ্গ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির ইতিহাস মূলত সাম্প্রদায়িকতার ইতিহাস। আমরা ভেবেছিলাম সেটা থেকে আমরা মুক্তি পেয়েছি, অন্তত পাকিস্তানের মধ্যে আমরা দেখেছি এখানে মুসলমান এবং অন্যান্য সম্প্রদায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের একটা মিলিত আন্দোলন, যেটাকে আমরা ভালো শব্দ না পেয়ে বলেছি জাতীয়তাবাদী আন্দোলন। অ্যাকচুয়ালি এটা জাতীয় অধিকারের আন্দোলন। জাতীয়তাবাদ আর জাতীয় অধিকার হতে এক জিনিস নয়। জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকারের ভিত্তিতে আধুনিক সব রাষ্ট্র গড়ে উঠছে। সেই দিক থেকে বলবো বাংলাদেশের যে অংশটুকু পূর্ব বাংলা হয়েছিল 1947 সনের দেশ ভাগের পরে, এবং যেটা এখন আমাদের বাংলাদেশ, মাঝখানে কিছুদিন এটার নাম ছিল পূর্ব পাকিস্তান, এই অংশে জাতীয় ঐক্যের ভিত্তি দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছে। আজকে আন্দোলনের মধ্যে ধর্মকে যেভাবে আনয়ন করা হচ্ছে, যেভাবে যারা এনে থাকুক না কেন, তারা সেই রাষ্ট্রের মূল ভিত্তিকেই স্পর্ধার সাথে আক্রমণ করছে, ইংরেজিতে বলে আমরা চ্যালেঞ্জ করছে। আমি মনে করি এইটা বর্তমানে রাজনীতির একটা নতুন দিক। আহসান ভাই, আপনি কিভাবে বিশ্লেষণ করছেন, যেখান থেকে ডক্টর সলিমুল্লাহ খান বলছিলেন সেখান থেকে আপনি যদি একটু বলেন যে
আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের ৪২ বছরের রাজনীতি থেকে নৈতিকতাটা চলে গেছে। এখন নৈতিকতাটা আমি মোরালিটির অর্থে বলছি না, ফাংশনাল অর্থে বলছি। তো আমাদের দেশে যেটা সেলিমুল্লাহ খান বলছে যে বেল্টের নিচে মারা, এই জিনিসটা আমরা মোটামুটি মেনে নিয়েছি, গ্রহণ করে নিয়েছি। আপনি যদি ৭২ থেকে এই আজ ২০১৩ পর্যন্ত দেখেন, আমাদের চতুর্থ সংশোধনী থেকে ১৫ই সংশোধনী প্রত্যেকটাই হচ্ছে কিন্তু মোটামুটি আইনের শাসনের বিপক্ষে যাওয়া, যে এমন একটা পরিস্থিতি তৈরি করা যে রাজনীতির সুবিধার জন্য আমি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এবং সেটা চরম পর্যায়ে এসে আমার কাছে মনে হয়েছে যে যখন ধর্মকে নিয়ে আসা হলো, এবারে যেইভাবে ধর্মকে নিয়ে আসা হলো এবং তাতে মানুষকে উস্কে দেওয়া হয়েছে, এইটার সমস্যা যেটা দেখা হচ্ছে যে হেফাজতে ইসলাম, যেটা ৩ মাস আগেও কোনো একটা সংগঠন ছিল না, দল ছিল না, তারা ঢাকায় এসে বলতে পারছে যে আমরা দখল করে নেব, আগামীকাল থেকে আমাদের রাজত্ব হবে। আর ফলে যেটা হয়েছে যে আমাদের একটা রাষ্ট্র অনেকগুলো কি বলবো বোঝাবুঝির মধ্যে, সমঝোতার মধ্যে থাকে, ওই সমঝোতার ভিত্তিগুলো নড়ে গেছে। এখন যদি সাদেক হোসেন খোকা বলেন কি করে একজন নাস্তিক ব্লগার এতদিন ধরে দেশে বেঁচে থাকলো, সেটাই আশ্চর্য বিষয়। এই ধরনের কথাবার্তা বলে উস্কে দেওয়া হয়েছে। তো বিএনপির মধ্যে যারা ছিল বা জামাত ইসলামী, তাদের তো নিজেদের অবস্থানে ছিল, তাদের নিজেদের রক্ষা করার জন্য ভেবেছে ধর্মটাকে আমরা ব্যবহার করতে পারি। এখন যখন মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয় আমি যে কোনো কিছু করতে পারি, আমাকে ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতা নেওয়ার জন্য করতে পারি, তখন তো আপনার রাষ্ট্রের যে ভিত্তিটা থাকে ওটাই ভেঙে যায়। কিন্তু তার ভিত্তিটা জাস্ট আমি এইটুকুই বলছি, সেই ভিত্তিটা হচ্ছে যে আমাদের ৭২ সালের পর থেকে আমরা আইনের শাসনের উপরে কোনো আস্থা দেখাই। আমি এই জায়গায় আপনাকে একটু জানতে চাইছিলাম যে ডক্টর সলিমুল্লাহ খান বলছেন যে ধর্মকে যে রাজনীতিতে এইভাবে নিয়ে আসা, এটা একটা নতুন, আমরা এই সরকার বা আগের সরকারগুলো কি ধর্মকে ব্যবহার করে নাই বা করছে না, এই জায়গাটা থেকে যদি। হ্যাঁ, অবশ্যই করছে। আপনি যদি দেখেন যে আমি বাংলাদেশের মানুষের মধ্যে আমার কাছে যেটা আমি বলি এবং যেটা হয়তো লোকে পছন্দ করে না, সেটা হচ্ছে যে আমাদের দেশে সেকুলারিজম কথাটা বলার দরকার নেই। আমাদের মানুষ ন্যাচারালি সেকুলার, মানে রাষ্ট্রীয় কোনো আইন, আমাদের ধর্মীয় আইন আমাদের রাষ্ট্রীয় আইনের উপরে কোনো জায়গায় নেই। কিন্তু যে জিনিসটা করা হচ্ছে, ৭৩ সালে মুসলিম বাংলা আন্দোলন করা হয়েছে, ৭৫ সালের পরে ক্ষমতায় আসার পরে আমাদের এই জিনিসটা করা হয়েছে। কিন্তু মূলত হচ্ছে যে রাজনৈতিক পরিষদ দখল করার জন্য আমার যা করার দরকার আমি তাই করব। আপনি যদি আমার দেশে যদি গণতন্ত্র বাদ দিয়ে একদলীয় শাসন করতে হয় আমি তাই করব, আমাকে যদি মার্শাল ল দিয়ে ক্ষমতায় থাকতে হয় আমি তাই করব, আমাকে যদি ধর্ম দিয়ে বিরোধিতা করতে হয় আমি তাই করব। অর্থাৎ রাষ্ট্রকে ব্যবহার করা হচ্ছে। এবং আমি বলবো যে জনগণের সঙ্গে রাষ্ট্রের এই যে বিচ্ছিন্নতা, এই বিচ্ছিন্নতা তৈরি করার এটা প্রচেষ্টা। আমার দরকার নেই রাষ্ট্র, আমার জনগণ দরকার নেই, আমার রাষ্ট্র হলেই চলবে। ডক্টর সলিমুল্লাহ খান বিচ্ছিন্নতার কথা বলছিলেন আপনি। না, এখন যে নতুন একটা ফেনোমেনা এসেছে, এই যে ধরেন হেফাজতে ইসলাম, অর্থাৎ রাজনীতিতে ইসলামী দল এখানে আগেও ছিল। জিয়াউর রহমান আমলের সময়ে আপনার যেখানে ইসলামিক ডেমোক্রেটিক লীগকে পারমিশন দেওয়া হয়, হ্যাঁ, আইডিয়াল করা হয়, সেটা আস্তে আস্তে জামাত ইসলাম হিসেবে আত্মপ্রকাশ করে ধর্মভিত্তিক দল পাকিস্তানেও ছিল, আমাদের এখানেও আছে। কিন্তু হেফাজতে ইসলাম বলার সময় আমি দুটো কথা জিজ্ঞেস করতে চাই। হেফাজতে ইসলাম শব্দের মধ্যে কে কাকে হেফাজত করছে, এইটা আমরা জিজ্ঞেস করছি। কে কাকে? ইসলামকে হেফাজত করছে, ধরেন ইসলাম ধর্ম যারা অবলম্বন করেন তারা। কিন্তু এখানে প্রশ্ন একটা থেকে যায়, আমরা যেটা করছি না, সেটা হচ্ছে হেফাজত মানে কি? হেফাজত করা বলতে কি বোঝায়? কোন জিনিস যদি অবলুপ্তির পথে যায়, আপনি সেটাকে সংরক্ষণ করার জন্য মহাফেজখানায় নিয়ে যান, ওখানে সংরক্ষিত থাকে, ইতিহাসে যেমন আমরা বলি। তাহলে ইসলাম কি ইতিহাসের সামগ্রী হয়ে যাচ্ছে মাত্র, অর্থাৎ যেটাকে আমাদের বাস্তব জীবনের সাথে অংশ নয়? কাজে হেফাজত করার এই প্রশ্নটা একটা রাজনৈতিক প্রশ্ন। যদি বা ধরেন একটা কন্ট্রাডিকশন আমরা শুনছি, হেফাজত প্রথমে বলেছেন যে আমরা তো রাজনৈতিক দল নই, কিন্তু আমাদের কর্মসূচিটা তো রাজনৈতিক। আমার প্রশ্ন হচ্ছে এত তাড়াহুড়া কেন? একটা সংগঠন যখন গঠিত হয়, তারা নিজেরাই বলছেন যে 2010 সন থেকে এটার কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু মানুষ জানতে পেরেছে এই বছরের, এই 2013 সনের তাদের ঘোষণা অনুসারে বলছি 9 মার্চ তারা 13 দফা প্রণয়ন করেন এবং সেটা দিয়ে তারা প্রোগ্রাম করেন 6 এপ্রিল। আপনারা জানেন মহাসমাবেশ, তারপরে সুন্দর 5ই মে, যেন একদিন কমে যাচ্ছে 1 মাসের চেয়ে। এখন এত তাড়াহুড়া কেন? কারণ পরিষ্কার, 6 মাসের মধ্যে এই সরকারের মেয়াদ শেষ হবে, নির্বাচন হবে, যদি হয় তার 3 মাসের মধ্যে বা এই কাছাকাছি সময়। এই সময়ে হঠাৎ করে একটা অতি তাড়াহুড়ার ভাব দেখা যাচ্ছে। আপনি ইতিহাসের ঘটনাগুলি বলছি, বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ এটা জরুরি হয়ে উঠলো কেন? ইসলামের বিরুদ্ধে হঠাৎ করে আক্রমণ হচ্ছে না। ধরেন যাদেরকে বলা হচ্ছে ব্লগার, তারা ইসলামের বিরুদ্ধে যে সমস্ত কুৎসা,
অথবা অপমানসূচক কথা লিখেছেন, এই ধরনের লেখা আরো অনেক লোকে লিখেছে আগে। যেমন সালমান রুশদির উপন্যাস নিয়ে সারা পৃথিবীতে তাণ্ডব হয়েছে, ভারতে হয়েছে, ভারতে সেই বই নিষিদ্ধ হয়েছে, আমাদের এখানেও সম্ভবত এখনো নিষিদ্ধ। এরকম এর আগে এদেশে এই ধরনের ঘটনা ঘটেছে, দাউদ হায়দারকে দেশ থেকে বের হয়ে যেতে হয়েছে, তসলিমা নাসরিনকে ঘটনা হয়েছে। কিন্তু এখন হঠাৎ করে এই মুহূর্তে আগামী নির্বাচনের আগেই নাস্তিক ব্লগারদের ফাঁসি দেওয়ার জন্য আইন প্রণয়ন করতে হবে, আমার কাছে এই জরুরিয়তটা, এই ইমার্জেন্সিটা, এই আর্জেন্সিটা কেন, এটা বোঝা, এইটাই হচ্ছে আপনার প্রশ্ন। এটাই রাজনীতি। আমি যে রাজনীতিতে ধর্মের ব্যবহার, মানে এই ধর্মের বিষয়ে আমাদের উদ্বেগ আছে, ধর্ম রক্ষার জন্য আমাদের চেষ্টা আছে, সেইটাকে ব্যবহার করে দ্রুত এই সরকারকে, যদিও বলছে কি আমরা ক্ষমতায় যেতে চাই না, অথবা কে ক্ষমতায় থাকবে কে থাকবে না সেটা আমরা চাই না, আমরা চাই এই দাবির বাস্তবায়ন। কিন্তু মানুষ যা বলে তা যেমন আমাকে শুনতে হবে, মানুষ যা বলে না তাও বেশি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা বলি নীরবতা কিন্তু উচ্চারণের চেয়ে বেশি কথা বলে। আমি লেবাননের কবি খলিল জিবরানের কথা থেকে উদ্ধৃতিটা দিলাম যে তুমি সে যা বলে তা কান দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, কিন্তু সে যা বলে না তা আরো বেশি মনোযোগ দিয়ে শোনো। আমি সেটা শুনতে চেষ্টা করছি। সেটা হচ্ছে এই যে যেন তাড়াহুড়া করে এই নির্বাচনের আগে এটা বাস্তবায়ন করতে হবে। আপনার এই তাড়াহুড়ার কেন হচ্ছে সেই ব্যাখ্যাটা একটু শুনবো। আমি একটু ডক্টর আফসান চৌধুরীর কাছে যেতে চাই। আপনি কি মানছেন যে এটা একটা তাড়াহুড়ার মধ্যে দিয়ে এটা করা হচ্ছে, যে বা এই আইন করার বা আইন প্রণয়ন করার? আমার কাছে বিষয়টা ধর্মের বিষয়ই না। আমি যেহেতু আমি সেলিমুল্লাহ খানও পড়ে, আমিও পড়ে, আমরা তো ধর্ম নিয়ে, বাংলাদেশের ধর্ম, মানুষের ধর্মভাবনা নিয়ে পড়াশোনা করি। মানুষের মধ্যে এই সংকটটা নাই। মানুষের ধর্মীয় ইন্টারপ্রিটেশনটা একেবারেই ভিন্ন হেফাজতে ইসলামের যে ইন্টারপ্রিটেশন তার থেকে। এই একটা সাধারণ মানুষরা ঘর সংসার করে, খায়, বাচ্চা মানুষ করে, বড় করে, নিজেরা বৃদ্ধ হয়ে গেলে মারা যায়। এই হচ্ছে আমাদের ধর্মের বিবরণ। সেখানে যে ধরনের 13 দফা আনা হয়েছে, সেই 13 দফাটা পুরোটাই রাজনীতি। এবং আমার মতে আমাদেরকে এটাকে রাজনৈতিক একটি বিষয় হিসেবে দেখা উচিত। ধর্মীয় বিষয় বা ধর্ম নিয়ে আলোচনা করাটাই হচ্ছে ভুল, ভ্রান্ত শুধু নয়, অন্যায় বলবো বর্তমান অবস্থাতে। এটা তো ধর্মের বিষয় নয়। হঠাৎ করে আমরা কি অমুসলমান হয়ে গেছি নাকি? এটা তো কোনো বিষয় না। কিন্তু যেটা সেলিমুল্লাহ বলছে যে 6 মাস আগে এটা হয়েছে, শুধু তাই না, এটা হয়েছে কখন? জামাত ইসলামী এবং বিএনপি যখন সংকটের মধ্যে পড়েছে। আমি কোনো দলেরই সমর্থক নই, কিন্তু আমি বলছি যে এই দুটোর সঙ্গে যে যোগাযোগ আছে এটাকে অস্বীকার করা অসম্ভব। এবং আরেকটা জিনিস দেখেন, কওমি মাদ্রাসার লোকরা, আমি গ্রামে কাজ করি, দীর্ঘদিন ধরে কাজ করি, কওমি মাদ্রাসার মানুষরা পুলিশের ভয় যে কি পরিমাণ পায় আপনি চিন্তা করতে পারবেন না। একটা গ্রামে পুলিশ দেখলে গোটা গ্রাম পালিয়ে যায়। তারা এসে পুলিশের সঙ্গে লড়াই করবে, এটা কোনো বিশ্বাসযোগ্য না। এটা কোনো ভাবেই বিশ্বাসযোগ্য না। যারা লড়াই করেছে তারা, আমি হেফাজতে ইসলামের লোক কি না লোক আমি জানি না, তারা যে ধারা থেকে হেফাজতে ইসলাম এসছে সেই ধারার লোক না। এবং ঢাকা শহরেও গতকাল বেশ কিছু ঘটনা ঘটেছে, যে আমরা দেখেছি যে অনেক বইয়ের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, রাস্তায় কোরআন শরীফ বা ধর্মগ্রন্থের বইগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা ওখানে ছিলেন তারাও অনেকে বলেছেন যে এটা হেফাজতে ইসলামের বা যারা ইসলাম ধর্ম বিশ্বাস করে তাদের কাজ এটা হতে পারে না। এদের তো একটা নাম আছে আমাদের সাহিত্যে, আমাদের ফরাসি ভাষায় বলে আগেন্ট প্রভোকাতুর। এটা প্রভোকেট করার জন্য কিছু কিছু এজেন্ট থাকে। সেটা অন্য দল থেকেও আসতে পারে, তাদের ভিতর থেকেও আসতে পারে, কিন্তু একটা আন্দোলন যারা ঘোষণা করেন তাদেরকে দায় দায়িত্ব নিতে হবে। আপনি যদি বলেন যে এরা নয়, আপনি তো ব্যক্তি আইডেন্টিটি কার্ড দিয়ে বলবেন না। কারণ আপনি লক্ষ্য করেন কালকে প্রোগ্রামটার পরিকল্পনায় যেভাবে করেছে, আমরা শুনেছিলাম এটার নাম হবে ঢাকা অবরোধ। ঢাকা অবরোধ মানে কি? আমরা প্রথমে এর অপারেশনাল অনুবাদ বুঝতে পারছিলাম না, যে ঢাকা শহরে প্রবেশের 6টি পয়েন্টে, যাত্রাবাড়ি, কাঁচপুর থেকে শুরু করে ওদিকে আব্দুল্লাহপুর থেকে, আপনারা জানেন কোন 6 পয়েন্টে কথা ছিল। তারপরে বিকেলে সমাবেশ করার কথাটা তখন তারা অনুমতি বলছেন পেয়েছেন 12টায়। তাহলে 3টা সমাবেশ হবে। আপনি লক্ষ্য করেন ঘটনার সূত্রপাতগুলো। স্যার, আমরা আপনার কাছে একটা অনুমতি নিয়ে করার কথাটা তখন তারা অনুমতি বলছেন পেয়েছেন 12টায়। তাহলে 3টা সমাবেশ হবে। আপনি লক্ষ্য করেন ঘটনার সূত্রপাতগুলো। স্যার, আমরা আপনার কাছে একটা অনুমতি নিয়ে এটা বিরতি নিয়ে আসি এই জায়গা থেকে, যে সমাবেশটা বিকাল থেকে এটা একটু জমে উঠেছে, কিন্তু বিরতিটা নিতেই হচ্ছে আর কি, সেই জন্য বিরতি নিচ্ছে একটা। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর সলিমুল্লাহ খান, আপনি বলছিলেন যে গতকাল সমাবেশটি হওয়ার পটভূমি। আপনার কথা হচ্ছে তাড়াহুড়া থেকে এই কথাটা আসলো আর কি। একটা সংগঠন যে কোনো একটা ন্যায্য দাবি তুলতে পারে, সেটা সামাজিক সংগঠন হোক, রাজনৈতিক সংগঠন হোক, কিন্তু একটা দাবি জনগণের কাছে নিয়ে গিয়ে জনগণের সমর্থন আদায় করে নির্বাচনে যান বা নির্বাচনে না যান, তারপরে সেই দাবির জন্য জাতীয় এবং আমি বলবো একেবারে গ্রামান্তর পর্যন্ত জনমত তৈরি করে সেই দাবি আদায় করার চেষ্টা করা হয়। কিন্তু আগের থেকে যদি আপনি একটা এমন দাবি গঠন করেন যেটা জনমতের জন্য তোয়াক্কা করে না, এসে সরকারের কাছে দাবিটা পূরণের জন্য চাপ দেওয়া হয় এবং পূরণ না করলে এটা চরমপন্থায় চলে যায়। কালকে যে আমরা আশা করি নাই, বলছিলাম যে
অবরোধ থেকে তাদের যখন অনুমতি দেওয়া হলো শহরের ভিতরে আসতে, সে অনুমতি দিয়ে পুলিশ ভালো করেছে মন্দ করেছে সে বিচারের দায়িত্ব আমার নয়। পুলিশ নিশ্চয়ই তাদের সাথে একটা সমঝোতা করে তাদের দায়িত্ব দিয়েছিল, কিন্তু তখন যে ঘটনা ঘটলো সেটা দায়িত্ব নেবে কে? আমি বলছিলাম ওইটাই, অ্যাজো প্রভোকাতুর যারা আছে, এটা করেন যারা চর থাকে, ধরেন শত্রুপক্ষই থাকে। আমি দেখেছি কালকে একটা নিউজ স্কুপ দেখলাম, এক জায়গায় একজন মৌলানা পোশাকে বলছি আর কি, বলছেন যে এইখানে কিছু লোক ঢুকে পড়েছে, তা আপনারা তাদের পুলিশের হাতে দিয়ে দিন, এরা আমাদের লোক নয়, এরা যা করছে শত্রু সুলভ আচরণ করছে। দুপুরের দিকে এরকম একটা নিউজ আমি কালকে দেখলাম। তো সেই হিসেবে মনে করি এই ধরনের কিছু লোক যে যাবে, এই দায়িত্ব নেতৃত্ব নেওয়া উচিত। যে নেতৃত্ব প্রজ্ঞাবান, জাতির দায়িত্ব যদি নিতে না পারেন তাহলে আপনি জাতীয় কর্মসূচি দেন কি করে? এখন আমি যে বিরোধী দলের থেকে দাবি করা অনেক সহজ, অথবা আমি কোনো বিরোধী দলও না, আমি একটা সামাজিক সংগঠন, আমি নির্বাচনে প্রার্থীও দেব না, কিন্তু আমি একটা দাবি করলাম সরকারের কাছে, না হলে আমি আগুন দেব, আমি অন্যান্য আন্দোলন করবো, সেটা বলতে পারি। কিন্তু মনে রাখতে হবে, যতদিন না হইবে তোমার অবস্থা আমার সম, আমি যদি ক্ষমতায় থাকি এবং এই রকম বা এই জাতীয় দাবি যদি আমার কাছে সমাজের অন্য কোনো সংগঠন করে, তাহলে আমি কিভাবে সেটা পূরণ করব? সেই হিসেবে আমি বলবো বর্তমান সরকারের ত্রুটির শেষ নাই, সেটা একটা এনসাইক্লোপিডিয়া হবে। সেগুলির পক্ষে কিছু বলার জন্য আমি এখানে আসিনি। আমি বলছি যে সরকার তারপরেও তাদের সাথে নমনীয় আচরণ করেছেন, এটা নিরপেক্ষ দর্শক হিসেবে বলতে হবে। কিন্তু সেই নমনীয় আচরণের জবাবে যদি আপনি এসে বায়তুল মুকাররম মসজিদ নিয়ে আলোচনা হয়েছে, কারণ তাদের যে দাবি আছে 13 দফার মধ্যে একটা দাবি হচ্ছে 8 নম্বর দাবি, আগে ছিল এখন বদলিয়ে কোথায় নিয়েছে আমি জানি না। সেখানে বলছিল কি বায়তুল মুকাররম মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, তাহলে মুসল্লিদেরকে বাধা দেওয়া হচ্ছে। সেই বায়তুল মুকাররম মসজিদ, যেটাকে আমাদের এখানে জাতীয় মসজিদ বলা হয়, তার আশপাশে যে আগুন দেওয়ার ঘটনাটা ঘটলো, এটা দায়িত্ব নেবে কে? এটা যদি মনে করেন যে শত্রুপক্ষের লোক দিয়েছে, কিন্তু যারা অনুষ্ঠান অর্গানাইজ করে তাদের দায়িত্ব নিতে হবে। আরো একটা প্রশ্ন, সমাবেশের জায়গা যেখানে, সেটা হচ্ছে শাপলা চত্বর। এই শাপলা চত্বর নিয়ে আমাদের কিছু, মানে আমার মনে হয় কিছু কথা বলার ব্যাপার আছে। আগে তো আমাদের সমাজ হতো সরওয়ার্দী উদ্যানে, যেটা রেস কোর্স ছিল, তারপর আস্তে আস্তে সরে গেল। এই কথা বাদ দিয়ে আমি শুধু বলবো যে তাহলে আওয়ামী লীগ অফিসে আক্রমণ হলো কেন? বলা হচ্ছে প্রায় সময় দেখে সাংবাদিকরা কিন্তু সরকারি দলকে সবসময় অনুসরণ করে এবং তাদেরকে আক্রমণের মানে জন্য লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করে। তো বলা হচ্ছে এটা ছাত্রলীগ যুবলীগের ক্যাডার আক্রমণ করছে। ছাত্রলীগ যুবলীগেরা করেছে বা করে না সেটা আমার কথা নয়, কিন্তু লক্ষ্যবস্তু হিসেবে আপনার বঙ্গবন্ধু এভিনিউতে আমার সেই গুলিস্তানে সংঘাত ছড়িয়ে পড়ার তো কোনো কথা নয়, সমাবেশ তো ওখানে হওয়ার কথা। এই সমস্ত ক্ষেত্রে মনে হয়, সোজা কথা হচ্ছে, মনে হচ্ছে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা পরিকল্পনার অংশ ছিল। এটাকে একটা দুর্ঘটনা মাত্র বলা যাবে না। আমি একটু ডক্টর আফসান চৌধুরী আপনার কাছে আসি, যে এই যে অবরোধের পর যে সমাবেশের অনুমতি দেওয়াটা, যেটি ভালো মন্দ ডক্টর সলিমুল্লাহ খান বলতে চাইলেন না, কিন্তু আমি এটা বলতে চাই যে অবরোধের পরে এই সমাবেশটি, এবং সেটাও সিটির একদম সিটি সেন্টারটার মধ্যে, এটা কিরকম একটা অনুমতি সরকার দিল বা কেন দিল, কোন সমঝোতার ভিত্তিতে দিল? আপনি যদি গত কয়েক মাসের পূর্বেকার রাজনীতি দেখেন, এর মতো কনফিউজিং, এর মধ্যে নৈরাজ্যমূলক অবস্থা আমরা 42 বছরে দেখেছি কিনা সন্দেহ। আমরা তো অনেকগুলো কু দেখেছি, কে ক্ষমতায় আছে জানি না, কিন্তু আপনি যে দিন থেকে ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারটা আপনি বললেন যে আমি মানি না, তার মানে এই সরকারের সমর্থক অংশ অন্তত বললো যে আমি আমাদের বিচার ব্যবস্থাকে অস্বীকার করছি। সেই মুহূর্তে কিন্তু আপনার একটা দরজা, খুব বড় একটা দরজা খুলে গেল যে আমি অস্বীকার করতে পারি। এবং তারপর থেকে যে সংকটটা তৈরি হলো, যে জামাত ইসলামী এবং বিএনপি একসাথে মিলে তার বিরোধিতা করা শুরু করলো। তার বিরোধিতা কি করা শুরু করলো, যে না, এদেরকে কিছু করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। ওইটার মধ্যে থেকে একটা পর্যায়ে যখন সংঘর্ষ শুরু হলো, তখন জামাত ইসলামের লোকের সঙ্গে যখন সংঘর্ষটা হলো, তার পরবর্তী একটা পর্যায়ে কিন্তু হেফাজতে ইসলাম এসছে। হেফাজতে ইসলাম কিন্তু বড় শক্তি ছিল না জামাত ইসলামের সঙ্গে যখন এটা হচ্ছিল। অতএব সরকার যখন এটা করছে, আমি মনে করি বর্তমান সরকার বুঝছে না তারা অবস্থাটা কিভাবে সামাল দেবে, অথবা তার যদি গভীর একটা ষড়যন্ত্র থাকে, কোনো কিছু থাকে তার মাথায় আছে। কিন্তু এই সরকার 15 সংশোধনী করার পরে যে সংকট তৈরি হয়েছে, সরকার একটাও সামলাতে পারেনি। সরকারের সাহসও হচ্ছে না বলতে যে এইটার ফলে আমার এতগুলো অসুবিধা হচ্ছে। আর আমার কাছে বিএনপির কথাবার্তা শুনে, বিএনপি খালেদা জিয়া যখন বলে আমি আলটিমেটাম দিলাম, তা আলটিমেটাম দিয়ে কি? আলটিমেটামের মধ্যে সবচেয়ে বড় জিনিস ছিল হেফাজতের এই সমাবেশ। তাহলে খালেদা জিয়ার আলটিমেটামের যে আমি আগামীকাল থেকে আমরাই ক্ষমতায় থাকবো, এটাও কি আলটিমেটের অংশ হয় কিনা? তবে বর্তমান সরকার এবং বর্তমান বিরোধী দল, তারা দুজনেই এমন একটা অবস্থায় চলে গেছে যে তাদেরকে সুস্থ মনের রাজনীতিবিদ বা স্বচ্ছ চিন্তা ভাবনা সক্ষম ব্যক্তিত্ব
এটা বলা যায় না। তো এখানে আমি বিশ্লেষণটা কি করবেন, কেন তারা দিল, কেন তারা ঢুকতে দিল, কেন আগুনে দেওয়ার সুযোগটা তৈরি হলো, কেন রাত্রেবেলা এই ধরনের একটা অভিযান করার প্রয়োজন হলো, এটা কি তারা ভেবে দেখেন না? হেফাজতে ইসলাম কি হঠাৎ করে উদয় হলো? ইন্টেলিজেন্স এজেন্সি কি কিচ্ছু জানে না? তো আমার তো মনে হচ্ছে না, যতই সরকার থাকুক আর না থাকুক, কেউ যে ক্ষমতায় থাকুক আর না থাকুক, কেউ যে সরকার চালাচ্ছে এরকম কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। ডক্টর সলিমুল্লাহ খান, আপনি কি মনে করেন? ডক্টর আহসান চৌধুরী এবার একটা মানে না, ওনার কথার মানে মর্মের সাথে আমি একমত, তবে কয়েকটা হয়তো আমাদের সূক্ষ্ম বিষয়ে পার্থক্য থাকতে পারে। সরকার কেউ না কেউ চালাচ্ছে, মানে আমার কাছে সেটা দুর্বোধ্য হতে পারে, কিন্তু সরকার তো চলছে। এখন লক্ষ্য করেন, আমি সরকারের থেকে একটু সামনে গিয়ে আসি, আমার খুব মজা লাগছে বিরোধী দলের ব্যবহার। বিরোধী দলের ব্যবহার হচ্ছে, যেমন গতকাল সন্ধ্যার দিকে আমরা টিভিতে দেখলাম যে বেগম জিয়া বলেছেন, লক্ষ্য করার বিষয়, যে আমাদের হেফাজতের পাশে দাঁড়ান পার্টির কর্মীদের এবং ঢাকাবাসীদের। আমরা ঢাকাবাসী বলে একটা সংগঠন ছিল, আমি প্রথমে মনে করলাম এতে, কারণ খোকা বাইরে হয়তো কাছাকাছি আছেন। তো ঢাকাবাসীদের মধ্যে একটা, আপনারা জানেন ঢাকাবাসীদের বাংলা জবানে একটু উর্দু ভাব থাকে, এবং তাদের মধ্যে একটা স্বদেশী সংস্কৃতির প্রতি যেমন তারা যেমন ঘুড়ি উড়ায়, তেমন ইসলাম প্রীতিও থাকতে পারে, তাই না? ঢাকা শহরে কিন্তু তাজিয়া মিছিল হয়, আমরা ঢাকায় রথযাত্রা হতো, ঢাকা আগে সাম্প্রদায়িক দাঙ্গা হতো, এসব ঢাকার প্রতি আমাদের একটা অন্য ধরনের অনুভূতি আছে। আমি সেজন্য মনে করেছিলাম হয়তো এটা তারা একটা অভ্যুত্থানের চেষ্টা করছেন কিনা, গণ অভ্যুত্থান। এখন আমি জানি না বিরোধী দলের পিছনে তাদের আসল তাত্ত্বিক কারা, যারা প্রথমে তাদের স্থায়ী কমিটি যারা সদস্য, তাদের একজন গভীর রাত্রে বললেন, আমরা এম কে আনোয়ার সাহেব মনে হয়, যদি আমার ভুল না হয়ে থাকে, যে আমরা 13 দফাকে সমর্থনও দিইনি, সমর্থন দিইনি এমন কথাও বলিনি। মানে খুবই ট্যাকটিক্যাল কথা, এটা মানে উকিল সুলভ কথা আর কি। কিন্তু এর আগে শামসুজ্জামান দুদু সাহেব, যিনি চেয়ারপারসনের উপদেষ্টা পরিচয়ই মানে মিডিয়াতে আসেন, তো তিনি বলেছিলেন যে বেগম জিয়া বলেছেন পাশে দাঁড়ান। তাতে মনে হচ্ছিল তারা তখনও আশা করছিলেন যে জনগণ নেমে আসবে। আমি তাদের যারা পিছনের তাত্ত্বিক আছে তাদের হয়তো কল্পনা, যতটুকু আমি বুঝতে পারি অল্প দিনের অভিজ্ঞতায়, যে তারা হয়তো মনে করেছেন যে তারা একটা গণ অভ্যুত্থান সৃষ্টি করবেন। কিন্তু কথা হচ্ছে কি, অভ্যুত্থান খেলা এক জিনিস, অভ্যুত্থান আরেক জিনিস। ওই যে পুরনো কথা বলতে হয়, কার্ল মার্কসের উদ্ধৃতি না দিয়ে পারছি না, গতকাল তার জন্মদিন ছিল, 196 নম্বর 5ই মে। মার্কস বলছেন যে ইতিহাসের প্রত্যেকটি ঘটনা যদি দুবার করে ঘটে, প্রথমবারে ট্র্যাজেডি হয়, দ্বিতীয়বার প্রহসন হয়। এদেশে তো অনেক অভ্যুত্থান হয়েছে। আমি ঠিক অভ্যুত্থান বলতে আমরা সামরিক অভ্যুত্থান মনে করি, কিন্তু একসময় 69-এর গণ অভ্যুত্থান বলতাম। আজকাল তো আর গণ অভ্যুত্থান হয় না। এরশাদের বিরুদ্ধে যেটা হয়েছিল সেটাকে সেদিন এক পণ্ডিত বলছেন মিনি অভ্যুত্থান। ভালোই লাগলো, আমি বলি না, তবু আমার মুখে দিয়ে দিছে পত্রিকায় দেখলাম, সমকাল পত্রিকা, আমার একটা ইন্টারভিউ দিয়েছিলাম, তো সেখানে সাংবাদিকরা এটা ঢুকিয়ে দিয়েছে মিনি অভ্যুত্থান। আমারও ভালো লাগলো। তা আমি তার আগে একটা মিনি বা মিহি অভ্যুত্থান চেয়েছিলেন, এটা মিনি অভ্যুত্থান বলা যেতে পারে। যা হোক, এখন সমস্যা হচ্ছে, সমস্যাটা সমাজে আছে। আপনি যেটা বললেন এটা রাজনীতি, আমি বলছি কি রাজনীতির একটা গুটি আকারে, দাবার বড়ে আকারে ধর্মটাকে সামনে গিয়ে দেওয়া হলো, যে ধর্মকে যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেওয়া হলো। এর একটা আন্তর্জাতিক পটভূমি আছে, মনে রাখতে হবে। আমরা শুধু বাংলাদেশে একা বাস করি না, সারা পৃথিবীতে এখন এক ধরনের যেটা বলে পলিটিক্যাল ইসলাম বা র্যাডিক্যাল ইসলাম বলা হয়। আগে আমরা লোকে বলতো মৌলবাদ, কথাটা এখন আর বলে না, বলে এটার একটা ফেনোমেনা, একটা ঘটনা, একটা প্রকাশ, এটা রাষ্ট্র হয়েছে। বিভিন্ন দেশেই এর একটা আন্তর্জাতিক পটভূমিও আছে। কারণ আমরা জানি, অন্তত বেশি আগের কথা যদি না বলি, গত 1 দশকে ইরাক যুদ্ধের পর থেকে, এর আগে আফগানিস্তানের যুদ্ধ থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে অন্তত পৃথিবীর যে সমস্ত দেশে মুসলমান জনগণ সংখ্যা গরিষ্ঠ অথবা উল্লেখযোগ্য সংখ্যা মুসলমান থাকেন, সেইখানে তাদের মধ্যে একটা বিসিজড মেন্টালিটি, অবরোধ মেন্টালিটি আছে, যে আমরা, একথা তো সত্য যে পৃথিবীর এখন সভ্যতার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অধিকাংশই মুসলমান নন। সেই কারণে একটা বিশ্বব্যাপী মুসলমানরা তো একসময় ওসমানিয়া সাম্রাজ্যের মাধ্যমে বলুন, স্পেনের সাম্রাজ্যের মাধ্যমে বলুন, পৃথিবীতে একটা নেতৃস্থানীয় পজিশনে ছিল। সেই দুরাগত স্মৃতি কোনো কোনো, আমি যে বুদ্ধিজীবীদের মনে কাজ করে, জনগণের মধ্যে না করলেও, তারা হয়তো একটা পলিটিক্যাল ইসলামের প্রোগ্রাম দিয়ে মনে করতে পারে যে আমরা সেই ঋত গৌরব আবার ফিরিয়ে নিয়ে আসবো। এটাকে আমরা আগের দিকে বলতাম রিভাইভালিজম, অর্থাৎ পুরনো আমলের 1400 বছর 1500 বছর আগের খেলাফত ফিরিয়ে আনলে সবকিছু শান্ত হবে, এমনও মতবাদ এখন। বিশেষ করে এখন বলতে বোঝাচ্ছে 1924 সনের তুরস্কে খেলাফত বিলুপ্ত করার পর নতুন করে যখন মিশরে মুসলিম ব্রাদারহুড হলো, তারা কিন্তু ওইটারই প্রতিক্রিয়া স্বরূপ এটা হলো। আল আজহার বিশ্ববিদ্যালয়ের অনেক মৌলভী সাহেবরা বলেন আবার খেলাফত পুনরুদ্ধার করতে হবে। একজন লোকের কথা আমার মনে আছে, তার নাম হচ্ছে আলী আব্দুল রাজেক, তিনি আল আজহারের অধ্যাপক ছিলেন। তিনি বললেন যে কোরআনে এবং হাদিসে কোথাও, তার নাম হচ্ছে আলী আব্দুল রাজেক, তিনি আল আজহারের অধ্যাপক ছিলেন। তিনি বললেন যে কোরআনে এবং হাদিসে কোথাও
ইনস্টিটিউশন হিসেবে খিলাফতের কোনো পক্ষে কোনো রকমের রেকমেন্ডেশন নেই। এই জন্য তাকে আল আজহারের অন্য মৌলানারা বহিষ্কার করেন। এটা 1925 সনের কথা বলছি। অর্থাৎ তুরস্কে মুস্তফা কামাল যখন খিলাফত বিলুপ্ত করলেন, উনি এই জন্য বিলুপ্ত করলেন এই যুক্তি দিয়ে যে এই যে খিলাফত বলে যারা দাবি করছিলেন উসমানিয়া সাম্রাজ্য 640 বছর ধরে তুরস্কে তারা ক্ষমতায় ছিল, বলছে তাদের এই দাবি করাটাই ছিল অবৈধ। তারা সুলতান, যেমন দিল্লির বাদশাহ আকবর, এদের এরা হচ্ছে সুলতান, এবং সৌদি আরবের বাদশারা তারা সুলতান, কিন্তু তারা কেউ খলিফা নন। খিলাফত হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, আর সুলতানাত হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। ইসলামের গোড়া থেকেই, আমি বেশি গোড়া যাচ্ছি না, ইসলামের একটা পর্যায় থেকেই খিলাফত এবং সুলতানাত আলাদা হয়ে গেছে। কিন্তু মুস্তফা, আমি শেষ করে দিচ্ছি, মুস্তফা কামাল যখন তুরস্কে ক্ষমতা দখল করলেন, তার দীর্ঘ ইতিহাসে তার মুক্তিযুদ্ধের মাধ্যমে, যখন প্রথম মহাযুদ্ধে তুরস্ক পরাজিত হলো, তারপরে তুরস্ক উসমানিয়া সম্রাট আত্মসমর্পণ করলেন, তখন জাতীয় প্রতিরোধ আন্দোলনের নেতা হিসেবে মুস্তফা কামাল গড়ে উঠলেন এবং তিনি প্রথমে ইংরেজদের সাথে লড়ার আগে গ্রিকদের পরাস্ত করলেন, তাকে গাজী উপাধি দেওয়া হলো, এবং তারপরে তিনি যখন প্রেসিডেন্ট হলেন তখন তিনি প্রথমে সুলতানাত বিলুপ্ত করলেন, তারপরে খিলাফত বিলুপ্ত করলেন। এইটার প্রতিক্রিয়া হিসেবে আমি শেষ করছি, ইসলামী জগতে কেউ কেউ মনে করলেন যে খেলাফত যদি আমরা পুনরুদ্ধার করি তাহলে বোধহয় আমরা আবার সেই ঋত গৌরব ফিরে পাবো। তার একটা প্রভাব আমাদের রাজনীতিতে থাকলেও থাকতে পারে, অন্তত একটা ক্ষুদ্র বুদ্ধিজীবী মহলে। তাদেরকে আমরা আরবি ভাষায় উলেমা বলি। এখন মৌলবী সাহেব বা উলেমারা যা করছেন তার মধ্যে একটা চিন্তার কথা যদি থাকে সেটা নিয়ে আলোচনা চলতে পারে, আমার বক্তব্য হচ্ছে, কিন্তু সেটা যেন হঠাৎ এরকম মারামারি করার দরকার হবে কেন? আমরা আবারও একটা বিরতি নিতে হবে। বিরতির আগে আমি আপনাকে একটু প্রশ্ন করে রাখি যে আপনি বলছেন যে রাষ্ট্রীয় ক্ষমতাটা সালতানাত আর ওটা হচ্ছে খেলাফত, মানে যেটা আধ্যাত্মিক ক্ষমতা, কিন্তু ইসলামে প্রফেট শেষ মহানবী পরে যারা আসছেন তারা কি একই সঙ্গে দুটি ক্ষমতাতেই ছিলেন না অনেকদিন পরে? আমরা একটা বিরতি নিয়ে এসে পরে আপনাকে শুনি, আপনাকে শুনবো। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর আফসান চৌধুরী, আপনার কাছে দুটি প্রশ্ন আছে, একটি প্রশ্ন আমাদের, একটি প্রশ্ন দর্শকদের। একটি প্রশ্ন হচ্ছে যে আগে আমাদের এই অনুষ্ঠানে আপনি বলছিলেন যে নির্বাচনকালীন সরকার ইস্যুতে আজকেও আবার এটার একটা প্রতিদ্বন্দ্বী প্রধান দুই রাজনৈতিক জোটের দ্বন্দ্বের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই গণজাগরণ মঞ্চ বা হেফাজত ইসলামের মতো দলগুলি সৃষ্টি হয়েছে। আবার দর্শকদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করেছেন এরকম, আমি যদি প্রশ্নটাকে এরকম করি যে সেটা হচ্ছে এরকম যে হেফাজত ইসলামের সব কর্মসূচিতে বিএনপি প্রকাশ্যে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে, অথচ 13 দফা দাবি বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট নয়। এইটাকে কিভাবে দেখেন? দুটি যদি একসাথে মিলে বলতেন। আমার মাথায় বিএনপির কোনো অবস্থানই স্পষ্ট নয়, একটাই তাদের অবস্থান, সেটা হচ্ছে যে তারা মনে করে 15 সংশোধনী বাদ দিতে হবে। কিন্তু আপনি যদি দেখেন 2007 সালেও বিএনপির অবস্থান ওই কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয়ে খুব পরিষ্কার ছিল না, একটার পর একটা লোক তারা বসাতে চেষ্টা করে। একটু মাঝখানে জিজ্ঞেস করে রাখি যে আপনি কি মনে করেন যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত? আমি কিছুই মনে করি না। আমি বলি যে 15 সংশোধনী এনে যে সংকটটা সৃষ্টি করেছে, এই সংকটটা সামলাবার ক্ষমতা আমাদের নেই। আমরা যেই কষ্টটা পাচ্ছি এটা করার দরকার ছিল না। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর এমন কোনো পরিপক্কতা হয়নি যে একসাথে মিলে তারা কোনো শাসন করতে পারবে, নির্বাচন করতে পারবে, এটা আমি বিশ্বাস করি এবং আমি দেখেছি। একটা মুহূর্তে যখন প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্ম করেছিল, আপনার যদি মনে থাকে, সারা বাংলাদেশ আনন্দে ভেসে গিয়েছিল। ওই একটা মুহূর্ত ছাড়া এই দুইটা দল একসাথে কোনোদিন দেশ ও জাতির কথা ভাবিনি। তাদেরকে আপনি ছোট বাচ্চা দুটোকে আপনি কি অস্ত্র হাতে তুলে দিয়ে বলবেন যে তোমরা এই করো? আমার মনে হয় না এর মাধ্যমে নির্বাচন সম্ভব। এখন বর্তমানে হয়েছে যে বিএনপি 13 দফাকে সমর্থন করে কি করে না, বিএনপি নিজেও জানে না। বিএনপি ভাবছে যে যেটা করলে আমার যদি লাভ হয় আমি এটা করব, এটা যদি আমার করলে লোকসান হয় আমি করব না। অতএব তারা গা বাঁচিয়ে থেকে এখন বিএনপি তো বলতে যদি বলে যে মেয়েদের ছেলেদের একসাথে মিশতে দেবো না বাংলাদেশের ইকোনমির অর্ধেক তো চলে যাবে, 80% এক্সপোর্ট গার্মেন্ট সেক্টরই তো বন্ধ হয়ে যাবে। তো এগুলো অ্যাবসার্ড, এটা এত বাজে এবং এত কি বলবো সিনিক্যাল, এটা নিয়ে আলাপ করাটাই আমাদের উচিত না। এবং আমি মনে করি এই কালচারটা আমাদের তৈরি হয়েছে যেহেতু আমাদের আইনের শাসনটা আমরা একেবারে ভুলে গেছি। আমরা সংবিধানকে লাথি মেরে বের করে দিয়েছি। আমরা মনে করি এটা প্রয়োজনে এটা ব্যবহার করবো, প্রয়োজনে ব্যবহার করবো না। আমাদের বিচার ব্যবস্থার উপরে সমর্থকদের নিজেদের আস্থা নেই এবং আমাদের একটা সংসদ বানিয়েছি যেখানে কেউ যায় না। তো তাহলে এই অবস্থাতে আপনি কি করে বলতে পারেন যে একটা রাজনৈতিক দল রাজনৈতিক ভাবনার বিষয় সিরিয়াস? এটা কোনো প্রমাণ নেই এবং এই কারণে আমি মনে করি সংকটটা এখানে হয়েছে। আমরা একটু ডক্টর সলিমুল্লাহ খান আপনার কাছে ফিরে আসি যে আমরা জানতে চেয়েছিলাম, এখন একজন দর্শকও জানতে চাইছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা খলিফা হিসেবে এসেছিলেন তারা একই সঙ্গে রাষ্ট্র ক্ষমতাও ছিলেন, আবার আপনি যেটাকে বলেন যে ধর্মীয় ক্ষমতা বা আধ্যাত্মিক যে জায়গাটা সেটা তো তারা ছিলেন, তো সেটা কি একটা ব্যতিক্রম নয়? আশ্চর্যবার আমাদের দেশে আমরা জানি যে কোনো পার্টিতে যিনি সভাপতি থাকেন
জি। ধরেন তিনি এবার প্রধানমন্ত্রীও হন, অর্থাৎ একজন ব্যক্তির পক্ষে এক বা একাধিক পদ দখল করা তো কোনো কঠিন ব্যাপার নয়। আমরা কথা বলছি পদ নিয়ে, জি। ব্যক্তি নিয়ে নয়। জি। একটা পদ হচ্ছে ধর্মীয় পদ, এটা খলিফা অথবা ইমাম। শিয়ারা হয়তো ইমাম বলবেন, সুন্নিরা হয়তো খলিফা বলবেন। আরেকটা হচ্ছে যে কোনো দেশে রাষ্ট্রের একজন মানে সুলতান শব্দের অর্থ হচ্ছে ক্ষমতাশালী, সালতা থেকে, অর্থাৎ একজন শাসক থাকবেন। ঘটনাচক্রে যদি এমন হয় যে একজন যিনি ধর্মীয় নেতা তিনি আবার সর্বজনগণের কাছে গ্রহণযোগ্য রাষ্ট্র ক্ষমতার মালিক, এই ক্ষেত্রে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ব্যতিক্রম। কারণ তিনি ছিলেন এই ধর্মীয় রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। কাজেই ধর্ম থেকেই যেহেতু এই রাষ্ট্রের গঠন হয়েছে, সুতরাং তিনি একই সাথে ধর্মীয় নেতা এবং রাষ্ট্রীয় নেতা, এবং তিনি তো ইউনিক, একক। না হলে কেন বলা হলো আমার পরে আর কোনো নবী আসবে না? কাজে এরপরে যারা খলিফা হয়েছেন তারা খলিফা মানে তো প্রতিনিধি। কোরআনে খলিফার যে প্রশ্ন আছে সেটা হচ্ছে মানুষ আল্লাহর খলিফা এই দুনিয়াতে, সেটা হচ্ছে আপনার বলতে রূপক অর্থে। এখন আমরা যখন নবীর প্রতিনিধি আকারে যিনি খলিফা হবেন, তিনি তো নবী হবেন না, এটা নিষিদ্ধ। যদি এরকম নবুয়তের পারমিশন থাকতো তাহলে আপনি বলতে পারতেন যে এরপর এটা রিপিট করা যাবে। কাজে ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হচ্ছে একটা ইউনিক, ব্যতিক্রম। তিনি একসাথে খলিফা মানে একসাথে ধর্মীয় নেতা এবং তিনি সুলতান, আবার তিনি একসাথে রাষ্ট্রীয় নেতা, এটা হতে পারেন। এরপরেও আমরা চার খলিফা নিয়ে সুন্নিরা একমত যে ইনারা ছিলেন সৎ পথে পরিচালিত খলিফা, খোলাফায়ে রাশেদুন আমরা যে বলি। এখন এই ব্যাপারে কিন্তু মুসলমানদের একটা বিরাট অংশ, পৃথিবীর মুসলমানদের শতকরা 10 জন শিয়া মুসলমান, তারা কিন্তু একমত নন। কাজে আপনি যখন ইসলাম কথাটা বলেন তাহলে আপনি শিয়া সুন্নি ভেদ তো করেন না, তাহলে সর্বজন সম্মত। এখন এটা যদি আমরা মেনে নেই, ধরেন শিয়াদের কথা আপাতত আপনি একপাশে রেখে বলুন যে এটা ছিল মদিনার মক্কার সরকার, মানে যখন হযরত আবু বকরের সময়ে বিদ্রোহ হয়েছিল, বেদুইনদের মধ্যে কতগুলি গোত্র বিদ্রোহ করেছিল, তারা বলছিল কি আমরা আমাদের জাকাত দেব, কিন্তু জাকাতের টাকাটা মদিনায় পাঠাবো না। এখন হাদিস তন্ন করে দেখা গেল যে হযরত কখনো বলেন না যে হযরতের আমলে যারা জাকাত দিতে চায় না তিনি তাদের বলেন আপনারা আপনাদের এলাকায় খরচ করুন, এটা মদিনায় পাঠাতে হবে না। কাজে এটা ছিল প্রশাসনিক সমস্যা। এই জন্য হযরত আবু বকর যখন তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলেন, যাদেরকে এই যে মুরতাদ কথাটা যেখান থেকে আসছে, যারা রিদ্দা করলেন মানে ধর্মদ্রোহ করলেন, মানে তারা খাজনা দিলেন না, তারা যখন ধরা পড়লো তাদের অনেকে বললো না আমরা তো ইসলাম ত্যাগ করিনি, আমরা শুধু মদিনায় খাজনা দিতে চাই না। এই জন্য এখন মুরতাদ কথাটা যে ব্যবহৃত হয় ওখান থেকেই, এগুলো ওয়ার অফ রিদ্দা বলে আরবি ওয়ার্ডগুলো। সেইখানে হযরত, আমি একটা তথ্য আকারে বলছি এটা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেননি। তাহলে তারা হযরত আবু বকরের সাথে বিরোধ করলেন কোন প্রশ্নে? ধর্মীয় নেতার সাথে বিরোধ করা যায় না, বিরোধ করা যায় রাষ্ট্রীয় নেতার সাথে। এটি হচ্ছে ধর্মীয় রাষ্ট্র করার সবচেয়ে বড় সমস্যা। অনেকে বলে হযরত যে মদিনায় যে ধর্ম এবং রাষ্ট্রকে এক করেছিলেন, নাউজুবিল্লাহ তিনি কি ভুল করেছিলেন? আমি যে তাকে এইখানে নিয়ে আসাটাই হচ্ছে এমন একটা কাজ যেটা আমি মনে করি আমাদের দিক থেকে যদি বলি এটাই হচ্ছে ধর্মদ্রোহমূলক কাজ। অর্থাৎ কেউ নবুয়ত দাবি করলে যে ক্ষতি হয়, আমি শুধু একটা কথা আপনাকে বলি, যে কথাটা আমাদের প্রাসঙ্গিক নয় সেটা আজকে নিয়ে আসা হচ্ছে রাজনীতি। উদাহরণ দিচ্ছি, পাকিস্তানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আহমদিয়া বা কাদিয়ানের সমস্যা। কারণ কাদিয়ান হচ্ছে পূর্ব পাঞ্জাবের একটি জেলা, মৌলানা মওদুদী সাহেবের বাড়িও তার আশপাশে। সেই জন্য কাদিয়ানে এই ধর্ম প্রবর্তক যিনি তিনি 1908 সনে মারা গেছেন, গোলাম আহমদ অফ কাদিয়ান। সেই জন্য তাদের একবার আহমদিয়া বলে একবার কাদিয়ানি বলে। আমরা বুঝতেও পারি না, আমি কি জানতাম না সেই জিনিস কি। বাংলাদেশে এটা খুব বড় সমস্যা। বাংলাদেশে কিছু লোক ধরেন এই ধর্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তাহলে হেফাজতে ইসলামের দাবিতে যে উঠলো কাদিয়ানিদের অমুসলমান ঘোষণা করতে হবে, এটা কি রাষ্ট্রের দায়িত্ব? এটা ধর্মনেতাদের দায়িত্ব। কে মুসলমান বা কে মুসলমান না সেটা মুসলমান কমিউনিটি বলবে, সেটা আলেমদের ওলামাদের যদি কাউন্সিল থাকে তারা বলবেন। যেমন ইসলামিক কাউন্সিল অফ ইউরোপ আছে, সেখানে তারা বলছে এইখানে অন্য রাষ্ট্রের সাথে শান্তিপূর্ণভাবে থাকতে হবে মুসলমানদের। আমি কল্পনা করতে বলি, আমি আমাদের দেশবাসীকে অনুরোধ করবো এটাই, যদি মনে করুন, কল্পনা করুন আমরা মাইনরিটি, ইউরোপে মুসলমান ধর্ম আমরা অবলম্বন করি, আমরা ইসলাম মানি, ইউরোপে খ্রিস্টান বা ইহুদিদের সাথে কেমন করে থাকতে হবে, সেখানে আমাদের জন্য শ্রেষ্ঠ দাবি কি হবে, ন্যায় বিচারের দাবি কি হবে? আফসান ভাই শুরু থেকে বলছিলেন যে সেকুলারিজম কথাটা ব্যবহার করা উচিত নয়। আমি সবিনয়ে বলবো যে এটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু তার অর্থটা নির্দিষ্ট করতে হবে আমাদের। সেকুলারিজম মানে হচ্ছে বিভিন্ন ধর্মের মধ্যে রাষ্ট্রীয় নিরপেক্ষতা বজায় করা। আমি রাষ্ট্র কথাটা এই জন্য বলছি, যেমন ধরেন একটা উদাহরণ দেই, আগে এক সময় ছিল আপনারা জানেন আমাদের রাষ্ট্র ভোটাধিকারের ক্ষেত্রে একটা শর্ত দিত, সম্পত্তি যার নাই, যে ট্যাক্স দেনা সে ভোট দিতে পারবে না। 1935 সনের নির্বাচনেও
শুধু ভোট দিতে পারে, শতকরা 10 জন লোক ভোট দিতে পেরেছে। আচ্ছা, তখন যখন কথা উঠছিল কি যে কেউ ভোট দিতে পারবে, তার সম্পত্তির ট্যাক্স দিক বা না দিক, তখন বড় লোকেরা বলেছিল তাহলে তো সম্পত্তিবান আর সম্পত্তিহীনের মধ্যে কোনো পার্থক্য আপনি করতেছেন না। কিন্তু আমরা জানি এটা তুলে দেওয়ার পর রাষ্ট্র নিরপেক্ষ হলো সম্পত্তি, আর রাষ্ট্র এখন সম্পত্তি নিরপেক্ষ, যে কেউ ভোট দিতে পারে। কিন্তু তাতে রাষ্ট্র চালাইতে গিয়ে সম্পত্তির অধিকারীরা কোন রকমই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে? ইসলাম সম্পর্কে মনে করেন আমাদের রাষ্ট্র যদি সংবিধানে লেখা না থাকে ইসলাম রাষ্ট্র ধর্ম, অথবা সংবিধানের শুরুতে যদি বিসমিল্লাহ লেখা না থাকে, অথবা আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা নাও থাকে, তবু কিন্তু মুসলমানদের প্রাধান্য দেশ থেকে যাবে না। যেমন সম্পত্তিবিহীনেরা ভোট দিতে পারা সত্ত্বেও সম্পত্তিবানদের রাজত্ব যায়নি। ডক্টর আহসান চৌধুরী, আপনার কাছে একজন দর্শক জানতে চাইছেন যে আপনি কি তাহলে মনে করছেন যদি পঞ্চদশ সংশোধনীতে যে কারণ বিধানটি সম্বলিত করা হলো তত্ত্বাবধায়ক সরকার, ডক্টর আহসান চৌধুরী আপনার কাছে একজন দর্শক জানতে চাইছেন যে আপনি কি তাহলে মনে করছেন যদি পঞ্চদশ সংশোধনীতে যে কারণ বিধানটি সম্বলিত করা হলো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সেটি যদি আবার করা হয় তাহলে এই সব সমস্যার সমাধান হয়ে যাবে না? তবে আমি মনে করি তাহলে যদি এই সরকারের যদি পরিপক্কতা থাকে বা একটু দিলটা একটু বড় থাকে, তাহলে বিএনপিকে তারা বলতে পারবে যে ঠিক আছে, তোমাদের এই দাবি করছো, তোমরা এসে কথা বলো। এখন তো বিএনপি বলে দিচ্ছে যে আমি এই বিষয়ে আলাপই করব না, আমি যতক্ষণ না পঞ্চম সংশোধনী আপনি যদি মনে রাখেন যখন এটা পাশ করা হয়েছিল এটার পক্ষে দলের লোক ছাড়া কেউ বলেনি, আইনজ্ঞরাও এটার পক্ষে কোনো কথা বলেনি। কারণ আমাদের মতো দেশে আমরা যারা 40-42 বছর ধরে রাজনীতির অবস্থা দেখেছি, একটা ছোট ছুতা পেলে যারা মারপিট করে তারা একটা এত বড় একটা জিনিস নিয়ে মারপিট করবে না, ইলেকশন এটা করবে, এটা অসম্ভব। এটা তারা ভালো হোক মন্দ হোক তারা মারপিটটা করবে। তা আমার মতে হয় এটা বর্তমান সরকারের একটি অপরিপক্কতা। এবং আমি মনে করি যদি সরকার যদি মনে করে যে এটা করে আমি পার হয়ে যাব, কি এমন পাবে এই সরকার পূর্বেকার সরকারদের মতোই ব্যর্থ হবে, আগামী সরকারের মতোই ব্যর্থ হবে। এমন কি জনগণ কি পাবে তার কাছ থেকে? আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অতিথির সঙ্গে আরো কথা হবে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর আহসান চৌধুরী, একজন দর্শক জানতে চেয়েছেন আপনাদের দুজনের কাছ থেকে যে এই মুহূর্তে আসলে এই সংকট থেকে উত্তরণের উপায় কি? একটু কোয়ালিফিকেশন করে বলে দিই যে আমার মনে হয় না বর্তমান যেসব দলগুলো জড়িত আছে তারা সংকটের সমাধান করতে চায়। তবে যদি করতে চায়, আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে যে আমাদের বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থাটা চলে গেছে। অতএব যদি সরকার চান বা বিরোধী দল চান, তারা যদি বলেন যে আমরা আমাদের অন্তত বিচার ব্যবস্থাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যেখানে মানুষ ভাববে যেখানে গেলে আমি বিচার পাবো, দল ভিত্তিক নয়, একেবারে কারেক্ট বিচার পাবো, তাহলে আমার মনে হয় তারা অনেকগুলো বিষয় করবে। তখন যে সংকটগুলো আমাদের কাছে এসছে সেটাকে আমরা অন্তত বিচার বিভাগের মাধ্যমে সমাধান করতে পারবো। এবং সেখানে 15 সংশোধনী, 14 সংশোধনী, মার্শাল্লাহ, 4th সংশোধনী, হেফাজতে ইসলাম, সবকিছুর অন্তত ভাবনাটা সম্ভব। কিন্তু আমি জানি না সেখানে যাবার সরকারের আগ্রহ আছে কিনা। তা না হয় সংকট আমার মনে হয় না সমাধান হবে। নির্বাচন হওয়ার পরে সংকটের সমাধান হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, এটা তো পুরনো কথাই। আমরা তো রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্য বইতে পড়েছি যে সরকারের 3 অঙ্গ, বলতে পারেন 3 organs অফ দ্য স্টেট। মানে রাষ্ট্রের আমরা এটিকে বিচার বিভাগ, শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ এবং আইন সংসদ বলি। এক এক দেশে এক একটা প্রাধান্য থাকে। আমাদের দেশে সংসদের প্রাধান্য নাই। আমাদের সংবিধানেও পরিষ্কার, আপনার যে সংবাদপত্রের কোন খবর বামে কোন খবর ডানে তার একটা অর্থ আছে, আপনারা এটা জানেন। তো সেইভাবে বলবো যে মার্কিন দেশের সংবিধানে দেখেন প্রথমে শুরু হয়েছে সংসদ দিয়ে, না, তারপরে আপনার অন্য বিভাগগুলো আসে। আমাদের দেশে কিন্তু শুরু হয়েছে নির্বাহী বিভাগ দিয়ে। কাজে এখানে সমস্যাটা হচ্ছে আমরা এটা সমাধানের জন্য বিচার বিভাগের উপর নির্ভর করেছিলাম যে নিরপেক্ষ ব্যক্তি পাওয়াতে সমস্যা, যে একটা নিরপেক্ষ। এখন সুপ্রিম কোর্ট তার রায়ে যেটার উপর ভিত্তি করে আইন সংশোধন 15 সংশোধনী হলো, সেখানে তারা বলেছেন কি এতে বিচার বিভাগটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আমাদের জিজ্ঞেস করতে হয় এই মহাপরিকল্পনা নিয়ে যারা এগিয়ে এসেছিলেন সেই আইনজীবীরা, সৈয়দ ইশতিয়াকের নাম মনে পড়ছে এখন, যারা এই মহাপ্রস্তাব নিয়ে এটাকে দাবি করেছেন তাদের বীরত্ব হিসেবে, তার একটা মৃত্যুর পর একটা বইও বেরিয়েছে দেখলাম, যে এইখানে তাহলে তাদের যাকে আমরা বলি দূরদৃষ্টি সেটা তাদের ছিল না, তাদের ছিল নিকট দৃষ্টি। এখন সেইটা এতদিন পরে বর্তমান সরকার বুঝতে পেরে একটা সংশোধন করেছেন, সেই জন্য আপনার মতো আমি তাদের একতরফা নিন্দা করব না। আমি এই জন্য বলবো যে গতবারের অভিজ্ঞতার লক্ষ্য করুন। বেগম জিয়ার সরকার বলছিল কি আমরা তো নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন করতে পারি। তখন আজিজ সাহেব বলে একজন নির্বাচন কমিশনার ছিলেন, কত যে তখন সিভিল সোসাইটিতে কত আন্দোলন, তাকে সবাই অনুরোধ করতেছে আপনি পদত্যাগ করেন, শেষ পর্যন্ত উনি করলেন। তারপরে গেলেন কোথায়? শেষ পর্যন্ত অনেক লম্বা কাহিনী শর্ট করে বলে ইয়াজউদ্দিন সাহেব নিজে প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন এবং তার পরিণতির কথা আমরা সকলেই জানি। তো বর্তমান সরকার সেরকম কোনো দিকে যাচ্ছেন? আমার মনে হয় এখন অবস্থা একটু বদলেছে। এই অর্থে যে আমি লক্ষ্য করলাম তর্কটা কোথায় এসেছে।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী নিজে একটা ঘোষণা দিয়েছেন কয়েকদিন আগে যে একটা অন্তর্বর্তীকালীন নির্বাচিত ব্যক্তিদের নিয়ে সরকার করতে তার আপত্তি নেই। তাহলে আমি তো একটা সমাধানের পথে আমরা এসেছি। কোথায় তাহলে পার্থক্যটা কোথায়? বিএনপির পক্ষ থেকে নানাভাবে কথা আমি তাদের সাংসদদের দু একজনের বক্তব্য শুনলাম যে তাতে তাদেরও দ্বিমত নেই। যেমন ধরেন ব্যারিস্টার মওদুদ আহমদের সহকারী ছিলেন যিনি আগে, খন্দকার মাহবুবউদ্দিন, না খন্দকার তো নাই বোধ ওনার নাম, মাহবুবউদ্দিন খোকন। হ্যাঁ খোকন ক্ষয়ে আমার গন্ডগোল হয়ে গেল। তো উনি বলছিলেন যে অর্থাৎ আমরা মানবো, শুধু একটা জিনিসই মানবো না, হয়তো প্রধানমন্ত্রী থাকবে না এই সরকারের প্রধান। তাহলে আমার মনে হচ্ছে ইস্যুগুলো ন্যারো হয়ে এসছে তাদের কাছে, তার মানে কাছাকাছি এখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিন্তু তারা খুব বেশি ইনসিস্ট করছেন না। অন্তর্বর্তীকালীন সরকার শব্দ নিয়ে লোকের হয়, কবিদের একটা সমস্যা থাকে, সেটা বাদ দেয়। মূল বিষয়টা হচ্ছে তাহলে নির্বাচিত এবং অনির্বাচিত। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি শেষ করছি, বর্তমান সংসদের অধীনে যারা নির্বাচিত হয়েছে সংশোধনের ভিতরে উভয় দলের সদস্যদের নিয়ে এটা হতে পারে, অথবা তাদের বাইরে থাকতে পারে, হয়তো ফয়জুল আজমকে নিয়ে হইতে পারে, অথবা বাইরের কেউ হইতে পারে। তাহলে একটা ফর্মুলার অর্ধেক তো আমরা পৌঁছেছি না। আমি শুধু এক বাক্যে আপনি এটা জবাব চাই যে যেটি ডক্টর আহসান যদি শুরু করেছিলেন যে চান কিনা দুইটি দল যে সংঘাতমূলক অবস্থানে আছেন তারা চান কিনা যে সংঘাতটা শেষ হোক। আমার কথা হচ্ছে না চেয়ে তাদের কোনো পথ নাই। আচ্ছা, আমরাও আশা করবো যে তারা নিশ্চয়ই চাইবেন যে এ থেকে আজকের অনুষ্ঠানে আসার জন্য ডক্টর সলিমুল্লাহ খান, ডক্টর আহসান চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।